অফিস থেকে কাজ সেরে বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল। হলদিয়া থেকে ডায়মন্ড হারবার ট্রেনে করে পৌঁছতেই দেরি হবে। রমেশ বলল ফেরি করে নিতে, তাই এদিক ওদিক না গিয়ে ফেরিঘাটেই এসেছি। ফেরিঘাটেই পৌঁছতে দেখি ফেরিঘাট একেবারে ফাঁকা। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, যখন তখন বৃষ্টি নামছে। রমেশ বলেছিল শেষ লঞ্চ রাত 11টায়। শেষ লঞ্চটা কি তাহলে বাতিল হয়ে গেল, নাকি ছেড়ে দিয়েছে এতক্ষণে? জিজ্ঞেস করার মতো কাউকে দেখতে পেলাম না। এদিক ওদিক লক্ষ্য করে দেখলাম একটা লোক আমের ঝুড়ি বোঝাই করে সাইকেল নিয়ে ফেরিঘাট থেকে বেরিয়ে যাচ্ছে। আমি তড়িঘড়ি করে সেই লোকটাকে গিয়ে ধরলাম। এই যে শুনছেন? আমায় বলছেন? হ্যাঁ বলছি। শেষ ফেরি কি চলে গেছে? তা তো বলতে পারবো না, তবে আকাশের যা অবস্থা দেখছি আমার মনে হয় আপনি কোনো গাড়ি পাবেন না এখন। তা কোথায় যাওয়া হচ্ছে? ডায়মন্ড হারবার। ফেরিতে তাড়াতাড়ি হবে বলে এসেছিলাম। অপেক্ষা করে লাভ নেই, কাজ ধরে চলে যান, তাহলে বিপদে পড়বেন। লোকটা হঠাৎ তাড়া দিয়ে চলে গেল। ঘাটের ধারে জ্বলতে থাকা আলোগুলোও একটা দুটো করে নিভতে শুরু করেছে। ঈশান কোণে বিদ্যুতের আভাস পেলাম। হাত উল্টে ঘড়ি দেখলাম প্রায় 12টা বাজতে যায়। ফিরে যাব নাকি ভাবছি, সেই সময় দূর থেকে লঞ্চের হুইসেল। তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে দিয়ে এক আলোকমালা ধীরে ধীরে এগিয়ে আসছে এই দিকে। অন্ধকার ফুরে সামনে আসতেই দেখি একটা স্টিমার। মনটা আনন্দে নেচে উঠল। না, শেষ ফেরি তাহলে এখনও চলে যায়নি। ঘাটে ফেরি ভিড়তেই তড়িঘড়ি উঠে বসলাম তাতে। লঞ্চে তেমন ভিড় ছিল না, দুই একটা লোক ছাড়া তেমন কেউ নেই। তাই বেশ একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া ভেসে আসছিল অনবরত। আমার দু চোখ জুড়িয়ে এলো। লোকজনের চাপা ফিসফাস শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি লঞ্চ এখন অতটাও ফাঁকা নেই। বেশ কিছু লোক উঠেছে। বাইরে তাকাতেই কালো জল ছাড়া কিচ্ছু দেখতে পেলাম না। ঘড়িতে নজর করতেই খটকা লাগলো। 12টা বেজে 5। আশ্চর্য, আমার বেশ মনে আছে যখন লঞ্চে উঠেছিলাম তখন 12টাই বেজেছিল। এতক্ষণ পরেও ওহো, ঘড়িটা বোধহয় গেছে। আচ্ছা, এই লঞ্চটা কিশোরগঞ্জের ঘাটে পৌঁছাতে কত সময় নেয়? চমকে ঘুরে তাকিয়ে দেখি ঠিক আমার পাশেই বসে আছে একটি মেয়ে। কখন বসেছে তা খেয়ালই করিনি। এক ঝলক তার দিকে তাকিয়ে দেখি পরনে জামা কাপড় ভিজে সব ছোট, বৃষ্টিতে ভিজেছে মনে হয়। কিশোরগঞ্জে কখন পৌঁছবে তা আমার জানা ছিল না, তাই বললাম, সে তো বলতে পারবো না, এই পথে প্রথম। কিন্তু আপনি যে একেবারে ভিজে গেছেন দেখছি। ও ঠিক আছে, আমার অভ্যেস আছে। না না, তা বললে হয় নাকি? দেখি আমি কি ব্যবস্থা করতে পারি। আমার মনে পড়লো আমার ব্যাগে একটা টাওয়াল থাকে সব সময়। তড়িঘড়ি বের করে এগিয়ে দিলাম তার দিকে। এই নিন, এটা নিয়ে চটপট মাথাটা মুছে নিন তো। মেয়েটা অপ্রস্তুতভাবে হেসে আমার থেকে তোয়ালা নিয়ে একরাশ কালো চুলে আলতো করে বোলাতে বোলাতে বললে, অনেক ধন্যবাদ। আসলে অসময়ে বৃষ্টি নামবে বুঝতেই পারিনি। আরে না না, এতে আবার ধন্যবাদ কিসে? আপনি কি বাড়ি ফিরছেন? এই যা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম শ্রীলেখা, শ্রীলেখা দাস। আপনার? আমি প্রমথেশ। আপনি এদিকে কি কোনো কাজে এসেছিলেন? কলকাতাতে আমাদের অফিসের মেন ব্রাঞ্চ, তাই আসতে হয়েছিল আর কি। বুঝতে পারিনি এত রাত হয়ে যাবে। ও, আপনার কলকাতায় অফিস? আমারও তো কলকাতায় অফিস। শ্রীলেখা মুচকি হাসলো। ওর চুলগুলো হাওয়ায় এলোমেলো উঠছিল। হাসলে ওকে বেশ মায়াবী লাগে। আমি জোর করে ওর দিক থেকে চোখ সরালাম। হঠাৎ চোখ চলে গেল লঞ্চের কোনায় বসে থাকা এক লোকের দিকে। লোকটার মুখটা কেমন ভীষণ ফ্যাকাশে মনে হলো। আমি রূপকথাকে ডাকলাম, দেখুন ওই লোকটার মুখটা। কি দেখবো? কোন লোকটা? লোকটাকে দেখাতে গিয়েই দেখলাম ও তাই কি, লোকটা একেবারে স্বাভাবিক। কি হয়েছে কি প্রমথেশ বাবু? না, কিছু না। আমার মনে হয় আপনি ক্লান্ত, একটু বিশ্রাম নিন। ছেলেটা কিন্তু খুব ভালো। উফ দাদু ভাই, তুমি পারোও বটে। তুমি বললে আমি একবার কথা বলে দেখতে পারি। এই যে মিস্টার। আহ দাদু, করছোটা কি? নমস্কার, আমি হরিনাথ দাস, শ্রীলেখার দাদু। ও নমস্কার।
এতক্ষণে খেয়াল পড়ল রূপকথার পাশেই বসেছিলেন একজন বয়স্ক ব্যক্তি, মাথায় কোকড়ানো চুল, পরনে নীল বর্ণের পাঞ্জাবি, চোখে কালো চশমা। এই তোমাদের কথা শুনছিলাম, ভাবলাম আমিও আলাপটা জমিয়ে নিই। বেশ করেছেন, নাতনিকে নিয়ে ফিরছেন না? হ্যাঁ বাবা, যা দিনকাল পড়েছে, একাও কিভাবে রাত্রেবেলা মেয়েকে ছাড়ি বলো। সত্যি খুব ভালো কাজ করেছেন। আসলেই আজকাল দিনকাল যা খারাপ। তা তোমার বাড়িতে কে কে আছে? এখন বাড়িতে লোকজন বলতে আমি, বাবা আর মা। এক সময় বাড়ি গম গম করতো লোকজনে। কাকুরা তো বাইরে বিদেশে, আর ভাইরা বাইরে পড়াশোনা করছে। ও আইসি, তা তোমার বিয়ে থা? দাদু চুপ করবে, এরপর থেকে তোমাকে আর কোথাও সঙ্গে নেব না। তুই আর কি বুঝবি, তোকে যতদিন না একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারছি ততদিন আমার শান্তি নেই। আমি ওদের কথা শুনতে শুনতে বাইরের দিকে তাকলাম। আশ্চর্য, ভেতর থেকে বসে বোঝার উপায় নেই যে লঞ্চটা চলছে। বাড়িতেও এতক্ষণে চিন্তা করছে। আচ্ছা হরনাথবাবু, একটা কটা বাজে বলতে পারেন? আমার ঘড়িটা বোধহয় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিছু বলছো? ওনার দিকে তাকাতেই আমার গা শিউরে উঠল। এ কি দেখছি আমি? হরনাথবাবুর মাথার পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর একটা ধাতব রড মাথায় বেঁধে আছে। প্রমথেশ বাবু, আপনি ঠিক আছেন? শ্রীলেখার ডাকে হুঁশ ফিরে পেলাম। ঘোর কাটতে হরনাথবাবুর দিকে তাকিয়ে দেখলাম তিনি পুরোপুরি অবিকৃত অবস্থায় সামনে বসে আছেন। ও, তবে আমি বোধহয় ভুল দেখছি। বলি, এই লঞ্চটা ঘাটে ভিড়বে কখন? আদেও লঞ্চ চলছে তো? ওদিক থেকে এক উদ্গ্রীব মহিলার কণ্ঠ ভেসে এলো। তাকিয়ে দেখি লঞ্চের এক পাশে বসে আছেন এক মহিলা। তার পাশে বসা মানুষটাকে দেখে মনটা আনন্দে নেচে উঠল। আরে শিবুদা, তুমি এখানে? আরে অম্বিক এসছে, কতদিন পর, কি খবর বলো, কেমন আছো? আমারই চলে যাচ্ছে, তোমার কি খবর? কতদিন পরে দেখলাম। হ্যাঁ, ওই কোম্পানি ছাড়ার পর থেকে এদিক ওদিক টুকটাক কাজ করছে এখন। তোমার খবর কি? উফ, এই লোকটা দেখি গল্প পেলে আর কোনো দিকেই হুঁশ থাকে না। বলি, ওদিকে যে লঞ্চ চলছে না সেদিকে খেয়াল আছে তো? বাড়িতে বাচ্চাটা যে কি করছে কে জানে। উফ, আমি গিয়েই কথা বলি। এই এই কি ব্যাপার বলুন তো, আপনারা লঞ্চটা ছাড়ছেন না কেন? আগেই তো বলেছি এই ওয়েদারে লঞ্চ চলবে না। মানে কি, যতক্ষণ বৃষ্টি পড়বে ততক্ষণ কি লঞ্চটা ছাড়বেন না? বললো তো এই লঞ্চ চলবে না, লঞ্চের অবস্থা খারাপ আছে, যখন তখন উল্টে যেতে পারে। এখন গিয়ে জায়গায় বসে বক বক করে মাথা একেবারে ধরিয়ে দিলে। মুখ সামলে কথা বলো। আপনারা দেখছি মশাই তখন থেকে প্যাচাল করেই যাচ্ছেন, এই লঞ্চ কিছুতেই চলবে না। আপনাদের যদি অতই তাড়া থাকে তাহলে সাঁতরে বাড়ি যান। যান। এত বড় সাহস আপনার? দাঁড়ান দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছি। দাদা দাদা, তর্ক করছেন কেন? ওদের একার নয়, আমাদেরও দেরি হচ্ছে। তখনই লঞ্চে থাকা সবাই একজোটে বলে উঠল, বলছেন আমি ছাড়ছি, কিন্তু বিপদ হয়ে গেলে আমার কিছু বলতে পারবে না। হাওয়ার সাথে পাল্লা দিয়ে এঁকে বেঁকে চলল লঞ্চটা। ঢেউয়ের উত্তাল স্রোতে মনে হচ্ছিল মুহূর্তের মধ্যে তীরে গিয়ে আছড়ে ফেলবে লঞ্চটাকে। শ্রীলেখা ভয় পেয়ে আমায় জিজ্ঞেস করলো, এই লঞ্চটা এইভাবে দুলছে কেন বলুন তো? ডুবে যাবে না তো? এই আশঙ্কা আমার মনেও ছিল যদিও। না না, কিছু হবে না, শক্ত করে ধরুন আমায়। আমাকে অবাক করে শ্রীলেখা আমার হাত শক্ত করে ধরল। লোকেদের মধ্যে ক্লাহি ক্লাহি রব উঠেছে। প্রবল শব্দে বাজ পড়লো আমাদের লঞ্চে। সবাই চিৎকার করে উঠল। ঠিক তখনই লঞ্চের পাটাতন দিয়ে হুড় হুড় করে জল ঢুকতে শুরু করলো। চালক চিৎকার করে বলল, লঞ্চ ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। লঞ্চের ভিতরে সে এক ভয়াবহ পরিস্থিতি। যে যেমন পারছে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। কেউ কেউ লঞ্চ থেকে জলে ঝাঁপ দিল। শ্রীলেখা দু হাত ধরে আমার বলল, এবার কি হবে? আমি তো সাঁতার জানি না। আর দাদু ভাইয়ের কি হবে? আমি থাকতে তোমাদের কিচ্ছু হতে দেবো না। লঞ্চে ওঠার সময় ওদিকে দুটো লাইফ জ্যাকেট দেখেছিলাম, দেখি পাওয়া যায় কিনা। দিদি ভাই, কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে যেও না দিদি ভাই। দাদু ভাই, আমি এক্ষুনি আসছি। ততক্ষণে লঞ্চটা একদিকে কাত হয়ে গেছে। লঞ্চের ওধারে থাকা লোকজন আমার চোখের সামনে গড়িয়ে পড়ল। ঠিক তখনই খেয়াল করলাম লঞ্চের উপরে থেকে এক ধাতব রড বিপজ্জনকভাবে ঝুলে আছে হরনাথবাবুর মাথার উপরে। একটু এদিক ওদিক হলেই আমি শ্রীলেখার হাত ছাড়িয়ে দিয়ে এগিয়ে গেলাম হরনাথবাবুর দিকে। হরনাথবাবু সাবধান! ততক্ষণে যা ঘটনা ঘটে গেল। রডটা খুলে এসে ওনার মাথার এফোর ওপর করে বেরিয়ে গেল। শ্রীলেখা আর্তনাদ করে এগিয়ে গেল সেদিকে। দাদু ভাই! শ্রীলেখা, ওদিকে যেও না, যেও না, সাবধান! লঞ্চের পাতাটনটা আমার চোখের সামনে ভেঙে দুটো লঞ্চ গড়িয়ে পড়লো জলে। শ্রীলেখাও ঝুলে আছে লঞ্চের ভাঙা এক অংশে।
কিচ্ছু হবে না, আমার উপর ভরসা রাখো শ্রীলেখা। হাত ধরো, আমার হাত ধরো, কিচ্ছু হবে না। আমি আর পারছি না, আমি মরে যাব। তুমি আমার হাতটা ধরার চেষ্টা করো। হাত বাড়িয়ে দিল আমার দিকে, ওর দু চোখে বাঁচার কি তীব্র আকাঙ্ক্ষা। আমি হাত বাড়িয়ে দিলাম, আর একটুখানি। শ্রীলেখা প্রাণপণে চেষ্টা করলো আমার দু হাত আঁকড়ে ধরার। তখনই কর্কর শব্দে ভেঙে গেল লেগে থাকা অংশটা। শ্রীলেখা ভাঙা পাটা ধরে গড়িয়ে পড়লো আমার চোখের সামনে। না শ্রীলেখা, না না। লোকজনের গুঞ্জনে চোখ খুলে দেখি কালকে লঞ্চ ঘাটের ধারেই পড়ে আছি। আরে ও দাদা, এখানে কি করছেন? আমি এখানে কি করে? ওই লঞ্চটা গেল কোথায়? আর ঝড় বৃষ্টি থেমে গেছে? লঞ্চ? কোন লঞ্চ? আর ঝড় বৃষ্টি কোথায় হলো? কেন? কালকে রাতের ওই যে 12টা শেষ লঞ্চটা আমি উঠেছিলাম। কাল তো রাত 9টায় লঞ্চ চলে গেছে, সেই শেষ লঞ্চ। তবে ওই লঞ্চটা কোথায় গেল? আর শ্রীলেখা? কে শ্রীলেখা? তারপর কেটে গেছে 3 বছর। আমি আজও অকারণে অপেক্ষা করে থাকি সেই স্টিমারের। হ্যাঁ, সেদিন আমি যা যা দেখেছি, প্রত্যক্ষ করেছি, তা আজ থেকে প্রায় 5 বছর আগেই ঘটে গেছে। খবর নিয়ে জেনেছিলাম বছর 5 আগে অমনি এক ঝড় বৃষ্টির রাতে যাত্রীবাহী লঞ্চটা ডুবে গিয়েছিল সুবিধাও। জানি সেই লঞ্চ আর কোনো দিনও ফিরবে না, আমার অপেক্ষার অবসান হবে না কোনো দিনও। কিন্তু এক অসম্ভব সম্ভাবনা বুকে নিয়ে অপেক্ষা করি আজও। অপেক্ষা করতে ভালো লাগে, তাই করি। মনে মনে ভাবি একবার ফিরে আসুক সেই দড়ি, আমি আবারও উঠবো তাতে, আবারও হারিয়ে যাব শ্রীলেখার দেখানো পথে। অবক্ষয়ের ঝড় যখন উঠবে নদী জুড়ে, শক্ত করে হাতটা ধরে থাকবো তার। কথা দিয়েছিলাম, হাত ছাড়বো না। অসীমন্তের পথে দুজনে যখন পাড়ি দেব হাসি মুখে, তখন তার বিলোম হাতটা সযত্নে আগলে রাখবো আমি। আর ছেড়ে দিতে দেব না।